হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। অভিমানী ভালোবাসার আজ অষ্টম পর্ব। অভিমানী ভালোবাসা এই সিরিজ প্রেমের গল্পটির মূল ভাবনায় আমি অন্তরা। গল্পের লেখক প্রীতম। গল্প পাঠে আমার সঙ্গে প্রীতম। গল্পের মূল চরিত্রে যারা রয়েছেন তারা হলেন প্রীতম, মধুমিতা এবং আমি অন্তরা। এছাড়াও গল্পের অন্যান্য চরিত্রে রয়েছে আরও অনেকে। অভিমানী ভালোবাসার আগের পর্বে আপনারা শুনেছেন সরস্বতী পুজোর দিন রাই এসেছিল রুদ্রজিতের বাড়িতে, আর সেখানেই কাকতালীয়ভাবে চলে আসে বহ্নিশিখা। রাই বাড়ি ফিরে যাবার পরে রুদ্রজিৎ যখন রাত্রে রাইকে ফোন করছিল, ঠিক তখনই পিছন থেকে হঠাৎ করেই রুদ্রজিতের মা এসে দাঁড়ায়। হকচকিয়ে গিয়ে ফোনটা কেটে দেয় রুদ্রজিৎ। কিন্তু রুদ্রজিতের মা কিছু একটা ব্যাপার আঁচ করে। নিজের ছেলের হাব ভাবের পরিবর্তন এবং মুখের এক্সপ্রেশন দেখে তিনি রুদ্রজিৎকে জিজ্ঞাসা করেন যে ফোনের অপর প্রান্তে কে রয়েছে। রুদ্রজিৎ যদিও সত্যিটা স্বীকার করে না, কিন্তু তার মা সন্দেহ প্রকাশ করে। তারপর কি হলো শুনুন আজ সেখান থেকেই। বাবান, আজ সারাদিন দেখছি মন এত চঞ্চল হয়ে রয়েছে তোমার, কি ব্যাপারটা কি? কই মা, তেমন তো কিছুই হয়নি। আচ্ছা, তেমন কিছু হয়নি, ঠিক আছে। তা মেয়েটি কে? মেয়ে? মানে কোন মেয়ে? ওই তো যে এসেছিল আজ তোমার সাথে, সেই মেয়েটি। কেন মা, ও তো রাই। আরে হ্যাঁ হ্যাঁ, নাম তো জানি, পরিচয় তো হয়েছে। আমি মেয়েটার সাথে তোমার সম্পর্ক কি সেটা জিজ্ঞাসা করছি। খানিক লজ্জা আর ভয় পেয়ে চুপ করে থাকাটাকেই শ্রেয় বলে মনে করল রুদ্রজিৎ। রুদ্রজিতের মৌনতা দেখে মা খুব ভালো করেই বুঝতে পারলেন তার ছেলে কৈশোরের সন্ধিক্ষণ কাটিয়ে যৌবনে পদার্পণ করেছে, অর্থাৎ তার ছেলের জীবনে নতুন নারীর আগমন ঘটেছে। মনে মনে খুব একটা অখুশি তিনি হলেন না, তবে মুখে বললেন, বাবান, যাই করো মাথায় রেখো, বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে কেমিস্ট্রি অনার্স করতে পাঠিয়েছি, শুধুমাত্র তুমি চেয়েছো বলেই। এরপর যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু তোমার বাবা তোমাকে আর হায়ার স্টাডির দিকে পাঠাবেন না, তখন কিন্তু তোমাকে দোকানে বসে ব্যবসায়ী সামলাতে হবে। রুদ্রজিৎ বুঝতে পারল তার মা সবটাই জেনে গিয়েছে, তবে মায়ের যে আপত্তি নেই খুব একটা, সেটাও জেনে আশ্বস্ত হলো মনে মনে। শুধুমাত্র ঘাড় নেড়ে মায়ের কথায় সম্মতি জানালো রুদ্রজিৎ। আর তারপর রুদ্রজিতের মা রুদ্রজিৎকে ঘুমানোর নির্দেশ দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে। ও হ্যাঁ, রাইকে আমার বেশ পছন্দই হয়েছে, তবে বাবা জানতে পারলে কিন্তু প্রচণ্ড রাগারাগি করবে, তাই যা করবে লিমিটের মধ্যে। আর হ্যাঁ, ওই বহ্নিশিখার সাথে দূরত্বটা বজায় রেখো। রুদ্রজিৎ মনে মনে ভীষণ খুশি হলো মায়ের কথা শুনে, আর তারপর বেশ আশ্বস্ত হয়ে ঘরের লাইটটা অফ করে ডিজিটাল ক্যামেরাটা হাতে নিয়ে রাইয়ের ছবি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়ালই করেনি। পরের দিন সকালে ঘুম ভাঙল ফোনের রিং শুনে। চোখ মেলতেই মনটা খুশি হয়ে গেল রুদ্রজিতের। ঘুম জড়ানো গলায় বলল, বল, কি করছিস? বাবা,
ঘড়িতে কটা বাজে দেখেছিস? 11:30 বাজে রুদ্র, তুই এখনো ঘুমোচ্ছিস? আরে ধুর, সকালবেলা উঠেই তুই এই ঠাকুমা মার্কা কথাবার্তা বলিস না তো। কি করবোটা কি? আজকে কলেজ ছুটি, তার উপর সরস্বতী পুজো হয়েছে বাড়িতে, সব বইপত্র তো ঠাকুরের কাছে। তাই আজ নো পড়াশোনা, শুধুমাত্র ঘুম। কুম্ভকর্ণ একেবারে। ঠিক আছে, তাহলে তুই ঘুমো, আমি বরং চললাম সিনেমা দেখতে। থাক তুই বাড়িতে। আরে আরে দাঁড়া দাঁড়া, সিনেমা দেখতে যাবি মানে? কখন হলো এই প্ল্যান? এমনি ইচ্ছে হলো, আজ তো আমার বাড়িতে কোনো কাজই নেই, তাই ভাবলাম। ঠিক আছে চল, আমিও যাব। উমা, তুই তো এখনো পর্যন্ত ঘুমোচ্ছিস, কি করে যাবি? আরে ধুর, এই তো উঠে পড়েছি, বেরোলাম বলে। শোন শোন, ব্রেকফাস্ট করে তারপর আয়, ফিরতে কিন্তু বিকেল হয়ে যাবে। আর হ্যাঁ রে, বাড়িতে কি বলবি? ও, আমি ঠিক ম্যানেজ করে নেব। আরে শোন, একটা গুড নিউজ আছে। মা আমাদের ব্যাপারটা জেনে গেছে। এটা গুড নিউজ? আরে হ্যাঁ, আর তার সাথে মা এটাও বলেছে যে মায়ের তোকে পছন্দ হয়েছে। এবার ফোনের অপর প্রান্তে রাই খানিকটা লজ্জা পেল। লজ্জা মাখা গলায় বলল, ধুর, যাচ্ছে তাই একেবারে। যা করবি তাড়াতাড়ি কর তো, চটপট আয়, স্ট্যান্ডে অপেক্ষা করব। বেশি দেরি করলে কিন্তু বাড়ি চলে যাব আমি। চটপট রুদ্রজিৎ তৈরি হয়ে নিল। স্নান করে একটা ডেনিম জিন্স আর পছন্দের রেড টি শার্টটা গায়ে গলিয়ে নিল ও। তারপর ফেভারিট ডিওডোরেন্টটা স্প্রে করে সাইড ব্যাগে গুছিয়ে নিল জলের বোতল, ওয়ালেট, ডিজিটাল ক্যামেরা আর প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র। তারপর ডায়াল করল রাইয়ের নাম্বারে, কিন্তু রাই রিসিভ করল না। রুদ্রজিৎ বুঝতে পারল নিশ্চয়ই রাই রাস্তায় গাড়ির আওয়াজে শুনতে পাচ্ছে না। তাই আর দ্বিতীয়বার রিং না করে আজ ভাইয়ের স্কুটিটা নিয়ে বেরিয়ে গেল। সঙ্গে নিল একটা এক্সট্রা হেলমেট। কিছুক্ষণের মধ্যে রুদ্রজিৎ পৌঁছলো স্ট্যান্ডের কাছে ওদের পছন্দের জায়গাটায়। ফ্রেঞ্চ মিউজিয়ামের ঠিক উল্টো দিকের বেঞ্চটাতে বসে রয়েছে রাই। হেলমেটটা খুলে গাড়ির ক্লিপে লাগিয়ে রাস্তা পার করলো রুদ্রজিৎ। রাই দেখতে পাওয়ার আগেই সাইড ব্যাগ থেকে ডিজিটাল ক্যামেরাটা বার করে দূর থেকে রাইয়ের কয়েকটা ছবি তুলে নিল চটপট। অবসর সময়ে যখন রাইয়ের থেকে আলাদা সময় কাটায় রুদ্রজিৎ, তখন রুদ্রজিতের কাছে এই ছবিগুলোই বাঁচার রসদ। একটা হলুদ রঙের সালোয়ার কামিজ, মিরর ওয়ার্ক করা, আর তার সাথে রাজস্থানী দুপাট্টা, হালকা লিপস্টিক, কাজল আর একটা ছোট্ট টিপে রাইকে অপরূপ সুন্দর লাগছিল। রাই টের পাওয়ার আগেই সন্তর্পণে রাইয়ের পিছনে গিয়ে দাঁড়ালো রুদ্রজিৎ, আর ডান হাত দিয়ে আলতো করে পিছন থেকে চেপে ধরল রাইয়ের চোখ। রাই এই স্পর্শ খুব ভালো করেই চিনতে পারল। চটপট 2 হাত দিয়ে ধরে নিল রুদ্রজিতের হাতটা, তারপর চোখ থেকে নামিয়ে হাতের তালুতে এঁকে দিল ঠোঁটের স্পর্শ। সবার অলক্ষ্যে দুজন দুজনের চোখে চোখ রেখে আরও একবার জানিয়ে নিল, ভালোবাসি তোকেই। কিছুক্ষণের নীরবতা কাটিয়ে রাই বলল, ওরে তাড়াতাড়ি চল, শো তো শুরু হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কোথায় শো, কটায় শো, কিছুই তো জানি না। চটপট হাতের মুঠোয় ধরে রাখা 2টো টিকিট মেলে ধরল রুদ্রজিতের সামনে, আর রুদ্রজিৎকে বলল, এই দেখ, টিকিট কেটে নিয়ে এসেছি বোম্বাইয়ের বোম্বেটে। টিকিট দেখে রুদ্রজিৎ বলল, সে কি রে, তুই একেবারে টিকিট কেটে নিয়ে চলে এসেছিস? হ্যাঁ স্যার, এটা আজ আমার তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট গিফট। রাই আগে থেকেই জানতো রুদ্রজিৎ ভালোবাসে ডিটেকটিভ মুভি দেখতে, আর সব থেকে প্রিয় ফেলুদা। যদিও রাইয়ের প্রিয় ব্যোমকেশ, তা সত্ত্বেও রাইয়ের কিন্তু সত্যজিৎ রায় সমগ্র বেশ কয়েকবার পড়া হয়ে গেছে। মহানন্দে দুজনেই চেপে বসল স্কুটিতে। পাশের শহরের একটা নামকরা সিনেমা হলে পৌঁছে গেল ওরা মিনিট 20 মধ্যেই। তারপর
ঝালমুড়ি আর বাদাম ভাজা অর্ডার দিয়ে সঙ্গে নিয়ে চলে গেল সিনেমা হলের ভিতরে। সে সময় অবশ্য সিনেমা হলগুলো আজকের মাল্টিপ্লেক্সে পরিণত হয়নি। সে সময় সিনেমা হল ছিল অন্য রকম একটা অনুভূতির জায়গা। সে সময় সিনেমা হলের একটা বক্স টিকিটে শুধুমাত্র কাপলরাই বসতে পারত। আর কৈশোর থেকে সদ্য যৌবনে পা রাখা, একে অপরের ভালোবাসায় গা ভাসিয়ে দেওয়া রুদ্রজিৎ আর রাই সেই দিনকার সিনেমা হলের অনুভূতি প্রথমবারের জন্য উপলব্ধি করল। প্রেক্ষাগৃহের অন্দরমহলে যখন বড় বড় বৈদ্যুতিক বাতিগুলো নিভে যায়, তখন রূপোলি পর্দায় ফুটে ওঠে একের পর এক চলচ্চিত্র। ঠিক তখনই লোকচক্ষুর অন্তরালে দুটো মন, দুটো প্রাণ ছুঁয়ে যায় একে অপরকে। কখনো হাতের উপর হাত, কখনো কাঁধের উপর মাথা, কখনো শ্যাম্পু করা চুলের গন্ধে বিভোর হয়ে ওঠা, আবার কখনো একটা ঠোঁটে আরও একটা ঠোঁটের স্পর্শ। এই অনুভূতিগুলো বোধহয় একটা সম্পর্কের বহিঃপ্রকাশের মাধ্যম হয়ে দাঁড়ায়। আরও কাছাকাছি ভাবে দুজন দুজনকে জানতে শুরু করে সেদিন থেকেই। এমনভাবেই সিনেমা হলের অন্ধকারে লোকচক্ষুর অন্তরালে সেদিনও কাছাকাছি এসেছিল রুদ্রজিৎ আর রাই। কোনো গ্লানি ছিল না ওদের মধ্যে, কোনো খারাপ লাগা ছিল না সেদিনের সেই সমস্ত আদরে গা ভাসিয়ে দেওয়ার অনুভূতিতে। তখন থেকেই রুদ্রজিৎ আর রাই বুনতে থাকে ওদের একসাথে ঘর বাঁধার স্বপ্ন। একে অন্যকে প্রতিশ্রুতি দিতে থাকে একে অন্যকে আঁকড়ে ধরে বাঁচবে, একে অন্যের সাথে হেঁটে চলবে অনেকটা সমান্তরাল পথ। সম্পর্কের জাল বুনতে বুনতে রঙিন নেশা ধরে যায় দুজনের চোখে। তারও বেশ কিছুদিন পর প্রাকৃতিক নিয়মে চলে আসে বসন্ত উৎসব। আর এই বসন্ত উৎসবটি কেন্দ্র করে বরাবরই চন্দননগর কলেজ আয়োজন করে বসন্ত উৎসবের। একে অন্যকে ভালোবাসার মন দেওয়ার পর প্রথম এই বসন্ত উৎসবের অনুভূতিটাও ছিল ওদের জীবনের জন্য এক অনন্য অনুভব। প্রেমময় জীবনের প্রথম বসন্ত, প্রথম আবির, হয়তোবা লুকিয়ে আবিরে মিশিয়ে দেওয়া সিঁদুর। লোকচক্ষুর অন্তরালে সেই সিঁদুর মেশানো আবির পরিয়ে দিতে চেয়েছিল রুদ্রজিৎ রাইয়ের সিঁথিতে। এই কাল তো বসন্ত উৎসব কলেজে, কাল কিন্তু কোনো ক্লাস নেই। জানি তো, তাই জন্যই কালকে বাড়িতে সারা দিন ঘুমোবো। ধুর, ঘুমোবো বললেই হলো? প্রথম আবির মাখাবো তোকে, তোকে তো আসতেই হবে। তাই বুঝি? বেশ অগত্যা। মাথায় রাখবি, আমিই কিন্তু প্রথম আবির দেব তোকে। তাহলে সময়ে আসতে হবে। দেরি করলে যদি অন্য কেউ হুড়মুড় করে রং মাখিয়ে দেয়, আমার কিন্তু কিছু করার থাকবে না। কেন? তুই না বলবি, প্রতিবাদ করবি। আর সেই প্রতিবাদ সবাই হাসি মুখে শুনবে। তাদেরকে বলবি রুদ্রজিৎ বলেছে রুদ্রজিৎ রাইয়ের গালে আগে রং মাখাবে। শুধু গালে? চাইলে ঠোঁটেও। চুপ, অসভ্য শয়তান কোথাকার! ঠোঁটে কেউ রং মাখায়? আমি ভাবলাম ওই উপন্যাসগুলোর মতো বলবি, লাল আবিরে তোমার সিঁথিটা রাঙিয়ে দেব প্রিয়ে। ঠিক আছে, তাহলে যাই মায়ের সিঁদুরের কৌটোখানা থেকে খানিক সিঁদুর জোগাড় করে আনি, তাই তো? এই একদম নয়, এইসব নিয়ে একদম ইয়ার্কি করবি না কিন্তু। আচ্ছা, তাই বুঝি? আমি আবার কোথায় ইয়ার্কি করলাম? সত্যিই তো বললাম। লজ্জায় রাঙা হয়ে উঠল রাইয়ের মুখ। মেরি মাঠের পাশে ফাঁকা রাস্তাটায় রুদ্রজিতের পাশাপাশি হেঁটে যেতে যেতে লজ্জায় মুখটা ঢেকে ফেলতে চাইল রাই। আর ঠিক তখনই রুদ্রজিৎ সামান্য টানে একেবারে নিজের বুকের কাছে নিয়ে এলো রাইকে। রাত পোহালেই বসন্ত উৎসব, তাই আজ আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছে না রুদ্রজিৎ। রাইয়ের কানের কাছে মুখটা নিয়ে গিয়ে রুদ্রজিৎ বলল, এই শোন শোন, হায় আয়, কানে কানে একটা কথা বলবো, আয়। কানে কানে? আয় না। ঠিক আছে, বল। আমার জীবনের সমস্ত রং শুধু তুই। আরে আরে, পালাচ্ছিস কোথায়? আরে দাঁড়া। পাঞ্জাবির কলারটা খামচে ধরল রাই।
মুহূর্তটা যেন থমকে গেল কয়েক পলকের জন্য। বাড়ি পৌঁছে রুদ্রজিৎ হোয়াটসঅ্যাপ করল রাইকে আর মেসেজে লিখল, এই বসন্তের সমস্ত রং তোকে দিলাম উজাড় করে, রামধনুতে সাজলো আকাশ কোন ফাগুনের ঘোরে, আবির মাখা তোর মুখেতে অনেক স্বপ্ন দিলাম এঁকে, ভালোবাসার সমস্ত রাত থাকুক জেগে তোর দু চোখে। ছেলেটার এমন কাব্যিক মেসেজের রিপ্লাই কি দেবে ভাবতে ভাবতেই এক অদ্ভুত অনুভূতি হতে থাকলো রাইয়ের। এই কদিনেই বড় ভালোবেসে ফেলেছে ছেলেটাকে, যেন কোথাও ওকে ছাড়া কোনো কাজে মন লাগছে না, সবুর হচ্ছে না বিনিদ্র রাতটুকুর। যেন কখন সকাল হবে, যেন কখন জীবনের প্রথম ভালোবাসার হাতের স্পর্শ রাঙিয়ে দিয়ে যাবে ওর গাল। এই ভেবেই রাত কাটল রাইয়ের। কি ভাবছেন? প্রেম জমে মাখো মাখো, কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই, তাই আবার হয় নাকি? অলক্ষ্যে বিপদ বাড়ছিল বেশ সন্তর্পণে। সরস্বতী পুজোর বিকেলবেলার সমস্ত অপমানের বদলা নিতে আজ তৈরি বহ্নিশিখা। ও ওর কাছের বান্ধবীর কাছ থেকে জোগাড় করেছিল কিছু ব্যাকটেরিয়া এজেন্ট। মাইক্রোবায়োলজির স্টুডেন্ট সেই বান্ধবী চুরি করে এনে দিয়েছিল তারই কলেজের ল্যাব থেকে সেই ব্যাকটেরিয়া এজেন্ট। আর বহ্নিশিখার প্ল্যান, আজ বসন্ত উৎসবে কলেজ এলেই সেই ব্যাকটেরিয়াল এজেন্ট আবিরের সঙ্গে মিশিয়ে মাখিয়ে দেবে রাইয়ের গালে, হাতে, চুলে, সর্বত্র। প্ল্যান মাফিক রুদ্রজিৎ আর রাইয়ের কলেজে আসার আগেই আজ পৌঁছে গেছে বহ্নিশিখা, দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে ওদের অপেক্ষায়। কিন্তু এবার কি হবে? রাইকে কি কোনোভাবে এই সংকটের হাত থেকে বাঁচাতে পারবে রুদ্রজিৎ? সেটা অবশ্য জানতে গেলে শুনতে হবে পরের পর্ব। অভিমানী ভালোবাসার অষ্টম পর্ব এতটুকুই। যেতে যেতে প্রয়োজনীয় কিছু কথা বলে যাই। যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালোবাসার মরশুমের নিজস্ব ফেসবুক পেজের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সম্ভব হলে পেজটি ফলো রাখবেন। এখন থেকে ভালোবাসার মরশুম www.ভালোবাসারমরশুম.com ওয়েবসাইটেও অ্যাভেলেবেল। সেখান থেকেই শুনতে পারবেন সমস্ত লেটেস্ট এপিসোড। যেতে যেতে ঘোষণা করি, আগের পর্বে যে শ্রোতা বন্ধুরা সঠিক উত্তর দিতে পেরেছিলেন তাদের নাম। গত পর্বে যারা সঠিক উত্তর দিয়েছিলেন তারা হলেন মুন্না সামন্ত, সৃজা সরকার, শুভ, শ্রীকান্ত ঘড়ুই, সঞ্চারী নায়েক, স্নেহা দাস, মৌসুমী হালদার, আয়ুষী দত্ত, তন্ময় দাস সহ অনেকেই। এবার আসি আজকের প্রশ্নে। রাইয়ের পছন্দের ফেলুদা না ব্যোমকেশ? সঠিক উত্তর জানান কমেন্ট বক্সে। প্রতিদিনের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব পরের পর্বের শেষে। আজ যাওয়ার সময় হলো। কথা হচ্ছে পরের মঙ্গলবার ঠিক দুপুর 3:30 এবং শুক্রবার রাত্রি ঠিক 8টায়। ভালো থাকবেন সবাই আর ভালোবাসার মরশুমকে সঙ্গে রাখবেন।